নমস্কার, আপনারা দেখছেন বাংলা জাগো চ্যানেল। আমরা আছি চায়ের সঙ্গে টা অনুষ্ঠান। আজকের চায়ের সঙ্গে টাতে এমন একজন অতিথি যাকে ডেসক্রাইব করা বা যার বিবরণ দেওয়াটা একটা মুশকিল। আমাদের যখন কৈশোর, আমরা যখন স্কুলে পড়ি, তখন কলকাতা শহরের দেওয়ালে দেওয়ালে, কলকাতার বাইরেও দেওয়ালে দেওয়ালে দুটো স্লোগান খুব পপুলার হয়েছে। একটা ছিল সূর্য পৃথিবীর চারপাশে ঘুরছে। আমাদের যাবতীয় ভৌগোলিক জ্ঞান, ছোটবেলায় স্কুল বইতে যা পড়েছিলাম সব কিছু করে উল্টে দিয়েছিলেন এক ভদ্রলোক। যিনি এই স্লোগানটা লিখতেন তাকে নিয়ে পরে সিনেমা হয়েছে। আরেকটা স্লোগান ছিল মানুষ চেয়ে ছাগল না। এটাও একটা অবিশ্বাস্য স্লোগান ছিল। পরে আমরা জেনেছিলাম এই স্লোগান মানিক মণ্ডল নামে এক ভদ্রলোক। সেই মানিক মণ্ডল ওরফে মানিক ফকির আজ আমাদের অতিথি। মানিকদার স্বাগত স্টুডিও। আমাকে প্রথম বলো যে এটা অদ্ভুত স্লোগান তুমি নাটকের জন্য বেঁচেছিলে কেন, বা এটা মানে কিভাবে এরকম আইকনিক স্লোগান হয়ে গেল মানুষ চেয়ে ছাগল দাম? আমরা তো মানিক মণ্ডলের নাম প্রথম জানলাম মানুষ চেয়ে ছাগল দামের জন্য। দেখো, আমি তখন কাটোয়ার ছেলে, তো ট্রেনে কখনো কখনো যাতায়াত করতাম। আমি গভর্নমেন্ট আর্ট কলেজে পড়তাম। তো তারপরে আমি একদিন ট্রেনে যেতে যেতে বাঙ্কের উপর একটা লোক শুয়ে শুয়ে বলছে, খুব কষ্ট থেকেই বলছে, শালা মানুষ চেয়ে ছাগল দামি। ওইটা আমার মাথায় লেগেছে। এবং পরবর্তী সময় আমি যেহেতু বিজ্ঞাপনের লোক, আমি খুব নেগেটিভ পাবলিসিটি পছন্দ করি। আমি নিজেকে খুব খারাপ বললে এটা পজিটিভ হয়ে যায়, ভালো বললে লোকে পরে প্যাক দেয় বলে ওই কারণ থেকে আমি আমার একটা লোকআঙ্গিকে নাটক করেছিলাম, যে নাটকটা প্রচুর চলতো অনেক, এবং তাদের ছেলেমেয়েরা এখন অনেকেই সিনেমা টিনেমা করে, বড় বড় অভিনেতা অভিনেত্রী হয়েছে। নাটকের জন্য তোমার ওই নাটকে মানুষ চেয়ে ছাগল দামি নাটকে লামা খুব নাম করেছে। আমার প্রথম অভিনয়। রূপক ডিরেক্টর হয়েছে, জন ডিরেক্টর হয়েছে। হ্যাঁ, এরকম আরো ছিল, সিরিয়াল টিরিয়ালগুলো করে। মানে বেসিক্যালি এটা একটা নাটকের ক্যাচ লাইন ছিল, নাটক। হ্যাঁ, তো কিন্তু লোকের মুখে মুখে ফিরতে শুরু করলো মানুষ চেয়ে ছাগল দামি, আর লোকে জেনে গেল সেই ক্যাচ লাইনের স্রষ্টা হচ্ছে মানিক মণ্ডল। সেই মানিক মণ্ডল পরবর্তীকালে সিঙ্গুর নন্দীগ্রামের জমির আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক হলেন। সেখান থেকে মানিক ফকির, এই যাত্রাপথটা একটু বল। দেখুন, আমার ছেলের কাছে আমি এই যে জনসেবা করা বা মানুষের জন্য লড়াই করাটা আমার ছেলের কাছে শিখেছি। ওরা তখন প্রেসিডেন্সিতে আমার ছেলে পড়তো, সৌম্য মণ্ডল। ওরা সিঙ্গুর নন্দীগ্রাম যেত। প্রথম দিকে আমি খুব একটা বুঝতে পারিনি। পরবর্তী সময় যখন আমি বুঝলাম, তখন আমি এবং কবির সুমন প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করলাম অনশন মঞ্চে। সেই সময় কলকাতা শহরের ইন্টেলেকচুয়ালরা মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব খারাপ কথা বলতেন। নাম করা, এখন তারাই তো সব বড় বড় পোস্টে আছে বেশিরভাগ। সেই সব আর কথা বাদ দাও। সেই সময় আমাকে মঞ্চে শুয়ে শুয়ে দিদি যখন শুয়ে থাকতেন, তখন দুদিন বলেছিলেন যে নাটক, কালকে যেন একটা নাটক করো। একদিনে লিখে একটা নাটক করেছিলাম। পরে উনি বলেছিলেন যে মাটি নামটাকে পাল্টে মা মাটি মানুষ করে দাও। দিদির মাথায় এসেছিল এই কারণে, তখন ভৈরব গঙ্গোপাধ্যায়ের মা মাটি মানুষ যাত্রাটা খুবই পপুলার ছিল। এরপর আমি আস্তে আস্তে সিঙ্গুরে গিয়ে উপন্যাস লেখার কারণে, আমি বেসিক্যালি উপন্যাসিক, আমি খুব কাজ ভিতরে ঢুকে গিয়ে কাজ করি। তো সেটা করতে গিয়ে আমি লালগড় নিয়ে যেমন আমার উপন্যাস করতে গিয়ে গ্রেপ্তার হয়েছি, কিন্তু আমি কখনোই সেটা খুব প্রচারিত হোক এগুলো আমি চাইনি। আমি কবির সুমনদা যেমন সময়টাকে ধরে রাখে তার গানের মধ্যে দিয়ে, আমি সময়টাকে ধরে রাখি আমার লেখার মধ্যে দিয়ে। বিভিন্ন বিষয় নিয়ে লিখেছি। সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে আমার উপন্যাস নিয়ে ফিল্ম হয়েছে, তেহরানে বেস্ট ফিল্ম হয়েছে, এটা অ্যাওয়ার্ড হয়েছে। অথচ ওইটাই কিন্তু পশ্চিমবঙ্গে আমি দেখানোর চান্স পাইনি, এমন ঘটনাও হয়েছে। যদিও পরবর্তী সময় একবার দুবার দেখানোর চেষ্টা করেছিলাম। আমাকে এটা বলে যে মানুষ চেয়ে ছাগল দামি জন্য মানিক মণ্ডল পরিচিত হলো। সেই মানিক মণ্ডল সিঙ্গুর নন্দীগ্রামের জন্য আন্দোলন করলেন। সেখান থেকে মানিক ফকির এই ব্যাপারটা এলো কবে? এই যে নতুন অবতারে তুমি দেখা দিলে। এটা ইন্টারেস্টিং, তার কারণ হচ্ছে বামাদা করুণা প্রকাশনীর মালিক বামাপ্রসাদ মুখোপাধ্যায়। হ্যাঁ, বামাদার হাতেই তৈরি বলবো বিখ্যাত সাহিত্যিক মহাশ্বেতা দেবী, অতীন বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে শঙ্কর টঙ্কর অনেকে, বিমল কর, এরা। তো বামাদা তো বয়স্ক, 1 বছর আগে মারা গেল। বামাদা মারা যেতে পারে এটাই বাবা যায় না, এমন একটা মজার লোক। তো বামাদা একদিন দে বুক স্টোরে, তখন আমার কিছু বই খুব চলছে,
আর আনন্দবাজারে কোনোদিন লিখবো না ঠিকই, কিন্তু বহুবার আনন্দবাজার টানা বেস্ট সেলার হয়েছে, ওই শনিবারের পাতায় দিত। তো বাবাদা আরেকজনকে বলছেন, দে বুক স্টোরের ওই সুধাংশুদার দাদাকে, যে এই লেখকটা যদি টাইটেলটা পাল্টায় তাহলে আমি 2-3টে বই ওনার কাছ থেকে নেবো। তা আমি খুব ক্ষুব্ধ হয়েছি। এরপরে একবার বইমেলাতে আমাদের এক দাদা বন্ধু দিল্লিতে, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, ও বই লিখত, মৃত মাছের চোখ। উনি ওই ফুলন দেবীকে নর্মাল লাইফে নিয়ে এসেছিলেন, সাংবাদিক ছিলেন টাইমস অফ ইন্ডিয়া। তো উনি আমাকে দিল্লি থেকে একটা কাগজ পাঠালেন, টাইমস, হিন্দুস্তান টাইমসের রবিবারের পাতা, বইমেলার সময় দেখো বেস্ট সেলার যে তালিকা তৈরি হয়েছে, 4টে ক্লাস্টার করেছে, 4th ক্লাস্টারে আমি, রবিশঙ্কর বল, রজনী বেরা। তো বাকি যত লেখক সমস্ত তো অন্য টাইটেল, মুখার্জি, চ্যাটার্জি, ব্যানার্জি। কেউ হয়তো আমার তখন একটা বই কিনবে, ভালো নেই, মনে মনে ভাবছে মানিক মণ্ডলের ভালো নেই, কি দোকানে এসে মানিক বন্দ্যোপাধ্যায়ের অমুকটা, মানে বেরিয়ে আসছে অবচেতন মনে। আমি তখন দেখলাম যে মজা করা যাক, তো দেখা যাক, পরীক্ষা করে বলে আমি মানিক ফকির নামটা যেই দিলাম, আমার নিজের ঢাক ব্যাপক চলল। নিজের ঢাক, জল জমি জঙ্গল, ভালো, এইগুলো তখন মানিক ফকির নামে আমি লিখতে পপুলার হয়ে গেল। হ্যাঁ, পপুলার হয়নি, মানে লেখা শুরু করলাম। তারপরে এই যে নিজেরাই ঢাক পেটানো বলে না, এই যে সোশ্যাল মিডিয়ার যে ছেলে মেয়েরা আজকালকার যা কিছু সত্যি, সে তো সোশ্যাল মিডিয়ার এক ধরনের মানুষরাই বলে, বাকিটা তো সব মিথ্যা। ফলে মেইন স্ট্রিম মিডিয়ার বাইরে যে সোশ্যাল মিডিয়া, ইউটিউব, তাদের কাছে মানিক ফকির নামটা পপুলার হয়ে গেল। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন আছে, আমি গত 6-7 বছর ধরে যা দেখছি, সেটা হচ্ছে মানিক ফকির, তার চেহারা, চুল, দাড়ি সব মিলিয়ে এটা তো গেরুয়া শিবিরের সঙ্গে ভালো যায়। বেশ, তুমি মানে বিজেপির দিকে চলে যেতে পারতে, আর বিজেপির তো এই ধরনের মানে চরিত্র দরকার, তা না করে তুমি এত গেরুয়া শিবির বিরোধী প্রচারে হঠাৎ ঝাঁপিয়ে পড়লে। দেখুন, আমার এক বন্ধু আছেন, আপনারা চেনেন, দেবাঞ্জন চক্রবর্তী, যে প্রেস ইনফরমেশন ব্যুরোর ডিরেক্টর জেনারেল ছিলেন, আপনি চেনেন, আমার স্কুলের সিনিয়র। হ্যাঁ, সে তো অনেক বড় ব্যাপার। সে আমাকে ভারতের বিভিন্ন জায়গায় নিয়ে যেত রিপোর্টার হিসাবে, সেটা আবার আর একটা কাহিনী, মানে কলম হিসেবে আমাকে নিয়ে যেত বিভিন্ন রাজ্যে। তো তার অফিসে RSS এর রঞ্জিত আসতো, রঞ্জিত মজুমদার, পরবর্তী সময় তার অনেক RSS এর গণ্ডগোল হয়। ও তখন RSS এর মূল যারা কাজ করছে ডাইরেক্টলি, তার অন্যতম। সে দেবাঞ্জনের অফিসেই আমাকে বোঝাতে চেষ্টা করেছিল, আমি যদি ওদের কালচারাল ফ্রন্টের দায়িত্ব নিই তাহলে ভালো হয়। সেই সময় অফার দিয়েছে। এরপর ভোটের জন্য অনেকবার আমাকে বলেছে, কখনো বলেছে রাজনৈতিক দল করে ভোটে দাঁড়ান, যা টাকা লাগে দেবো, কখনো বলেছে আমাদের পার্টিতে আসুন। আমি অরুণাচল থেকে ফ্লাইটে আসছি, তো আমার ফ্লাইটটা গুয়াহাটিতে একবার দাঁড়িয়েছে, হঠাৎ দেখি মুখ মাস্ক পরে একটা ছেলে পাশে বলছে, তোমার জন্য আমি কেস খেয়ে গেছিলাম, আমাকে দিল্লিতে ধরেছে, যে এই মানিক ফকিরের নাম্বার কি করে এলো। আমি বললাম মুখটা খোলো, খুলে দেখি আমারই খুব কাছের ছেলে, তখন ওদের ভাইস প্রেসিডেন্ট ছিল। তো বললো, আমি ওখানে ওদের যে মুখ্যমন্ত্রী আমার বন্ধু মতো দেখা করতে গেছিলাম, গুরু আমার নাম্বারটা তোমার ফোনে যাতে না থাকে। তো বলেছে এই মানুষগুলো উদ্বাস্তু শেষ হবে, তোমার কি দরকার বলো, সেটা আমি আলাপ করে দিচ্ছি। কিন্তু সুমনদা, আমাদের মতো কিছু মানুষের জন্ম হয়েছে যে ভয়াবহ RSS হিন্দুত্ববাদীদেরকে শেষ করার জন্য। আমাদের জন্মটাই তো, ওটা আমি কী করবো বলো তো। যেভাবে RSS এবং হিন্দুত্ববাদী, ব্রাহ্মণ্যবাদী, আমি ব্রাহ্মণ বলছি না, ব্রাহ্মণ্যবাদী বলছি। আমিও তো ব্রাহ্মণ, আমি জানি তুমি ব্রাহ্মণ্যবাদী আন্দোলনের, মানে ব্রাহ্মণ্যবাদী আন্দোলনের প্রতিরোধ করতে শুরু করলে। যেভাবে একটা শব্দ যোগ করি, সেটা হচ্ছে যে মানে আমার তাতে কোনো অসুবিধা নেই, আমি বোঝার চেষ্টা করছি। গত 5-7 বছরের রাজনীতিতে বা আমাদের সমাজে যখন সংখ্যালঘুদের নিশানা করা শুরু হলো, মুসলমানরা আক্রমণের শিকার হলো, তখন হঠাৎ মানিক ফকির কিন্তু এই সংখ্যালঘুদের কাছে মসিয়া হয়ে উঠল। ঠিক ভালোতে আমি যাচ্ছি না, সেই ভূমিকাটা তুমি কেন নিলে? দেখুন, আমার কাছে মূল গল্পটা হচ্ছে, আমি সংবিধান, আইন, ইমপ্লিমেন্ট, এর বাইরে যাব না। ফলে তো কী হচ্ছে, আমার কথাগুলো সব মিলে যাচ্ছে। এই যে মিলে যাচ্ছে, কেউ কেউ মনে করছে ভবিষ্যৎ দ্রষ্টা, ভগবানের মতো, না, যে কেউ মেলাতে পারবে। এর জন্য আমার নতুন করে কোনো কৃতিত্ব নেই। আমার কৃতিত্ব হলো সেই কথাটা সাহসের সঙ্গে বলা, আর কিচ্ছু না। কারণ আমি জানি নানা রকম ট্রেনিং নিচ্ছি, কখনো পর্যন্ত
কখনো কখনো আমি খিস্তি খামারি করছি দৃষ্টি আকর্ষণ করার জন্য। ও কখনো তোমার এই যে ইউটিউবে হ্যাঁ। প্রকাশ্যে রাজ্যের বিরোধী দলনেতাকে গালাগাল দেওয়া, হ্যাঁ। এটা তোমার একটা স্ট্র্যাটেজি। এগুলো স্ট্র্যাটেজি, নাহলে আমার দিকে তো নজর ঘোরাবে না, নজর না ঘোরালে তো বিষয়টা জানতে পারবে না। কারণ ওদের কাছে তো অনেক মিডিয়া আছে, আমার কাছে তো কেউ নেই, আমি তো কোনো পাওয়ারফুল কেউ নই। যে কারণে দেখো বিরোধী দলনেতা যখন রাস্তায় যাচ্ছে 60টা বডিগার্ড, আর আমি যখন গোটা পশ্চিমবঙ্গে একা ঘুরছি সবাই ভালোবাসে, বিরোধী বলে আমার কেউ নেই, সে বিজেপি হোক, তৃণমূল হোক, কংগ্রেস হোক, সবাই ভালোবাসে। কারণ কারণ বিরোধ যারা প্রতিবাদী তাদেরকে মানুষ ভালোবাসে, এটা তো নর্মাল নিয়ম। অথচ দেখো এই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, আই হ্যাভ এ স্পেসিফিক কোয়েশ্চেন। বিজেপির যে রাজনীতি, তুমি যে রাজনীতির কথা বলছো, আরএসএস এর যে রাজনীতির কথা বলছো, সেখানে মণ্ডলদের সঙ্গে মানে প্রান্তিক হিন্দুদের সঙ্গে প্রান্তিক মুসলমানদের সংঘাত বাঁধিয়ে দেওয়াটা বিজেপির একটা কৌশল। সেটা গুজরাটেও করেছে, পশ্চিমবঙ্গেও চেষ্টা করেছে। তো তার বিরুদ্ধে কি মানিক মণ্ডল মানিক ফকির হয়ে এই যে দুই সম্প্রদায়ের মধ্যে যে বৈরিতা, তার মাঝখানে একটা দেওয়াল হওয়ার চেষ্টা করবে? দেখুন আমার যেটা মূল কাজ যেটা বললেন ওটাই, এই বিদ্বেষ এবং হিন্দু মুসলমান, যা রবীন্দ্রনাথ ঠাকুর পারেননি, যা নজরুল পারেননি কেন, সময়টা সেরকম ছিল না। কিন্তু আজকের সময়টা এই হিন্দু মুসলমানগুলো এক হয়ে যাওয়ার একটা সময়। কিন্তু সেখানে আমি ফকির টাইটেলটা ওই কারণে কোনো কাজে লাগাইনি, বরং আমি যদি ফকির নাও লাগাতাম, আমি যদি শুধু মণ্ডলী থাকতাম, তবুও মুসলিম ভাইরা আমাকে ও যেমনভাবে এখনও নামাজ পড়ার সময় খোদার কাছে মোনাজাত করে যে মানিক ফকির যেন বেঁচে থাকে, ভালো থাকে। এটা কিছুই নয়, এটা হচ্ছে যখন এনআরসির সময় 2019-এ যখন ব্যাপক পরিমাণে প্রচার হচ্ছে মুসলমানরা শেষ, তখন আমি গিয়ে বলছি আইনত মুসলমানরা শেষ নয়, কিন্তু আইনের বাইরে নীতিগত কারণে আরএসএস শেষ করবে। তাহলে আইনত তোমরা শেষ নয়, এটা সাহস করো, আর নীতিগতর জন্য তোমরা লড়াই করো। মানে আইনগত লড়াইয়ের ভরসাটা তুমি ওদের দিলে? হ্যাঁ, ওদেরকে দিলাম। এবং ওদের সঙ্গে সম্পর্কটা বেসিক্যালি দেখুন, আমি তো মতুয়াদের নিয়ে অনেক কাজ করি, মতুয়াদের সঙ্গে খুব ভালো সম্পর্ক। মমতা বালা ঠাকুর থেকে আরম্ভ করে শান্তনু ঠাকুরের, এই যে শান্তনু ঠাকুর এখন মিথ্যা বলছে, এটা সব জানে। অসীম সরকার আমার বন্ধু, সব জানে যে কত মানুষ মরবে, কি হবে, এরা সব মিথ্যা কথা বলে। মানে তুমি কি বলতে চাইছো যে এই যে আজকে যে এসআইআর বা সিএ, এটা সবচেয়ে বিপন্ন করবে মতুয়াদের? সবচেয়ে বিপন্ন করব দেশভাগে বলি হওয়া যে কোনো, শুধু মতুয়া বলে না, মতুয়াটা প্রচার পেয়েছে, মানে ওপার থেকে আসা হিন্দু উদ্বাস্তুরা এতে সবচেয়ে বেশি এফেক্ট। হ্যাঁ, যদি তাদের আইনিভাবে না আসে, যদি পাসপোর্ট ভিসা নিয়ে না আসে বা ফিরে না যায় তখন, বা সিটিজেনশিপ না পায়, এরা ম্যাস্ট হয়ে যাবে। তো আমি ওইখানে মুসলমানদের মধ্যে কাজ করছি। হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম মজার কথা, যখন মতুয়াদের মধ্যে কাজ করি তখন আমাকে এক কাপ চা দিতে ওরা অনেকেই কষ্ট পায়, ব্যতিক্রম আছে। কেন কষ্ট পায়? কোনো পাত্তাই দেয় না ওরা কাউকে, ওরা অনেক বেশি জানে, পৃথিবীর সব কিছু ওরা সব জানে। হ্যাঁ, আর মুসলমানদের মধ্যে যখন আমি কাজ করি যাই, তখন ওরা আমাকে ঘাড়ে নেয়, লাফায়, আনন্দ করে, মাইক বাজায়, ঢাক ঢোল বাজায়, এবং ওরা আমাকে হাতে জোর করে 5,000, 6,000, 7,000, 8,000 করে দেয়। শুধু তাই নয়, মুসলমানদের যে ধর্মীয় অনুষ্ঠান, সে যেগুলো আমি বলছি, ওদের যেগুলো জলসা, আমাদের জলসা তো মদ ফদ খেয়ে সারা রাত নাচ দৌড় হয়। হ্যাঁ, ওদের জলসা মানেই হচ্ছে আইনি বিষয়গুলো জানা, ইসলামিক শিক্ষাগুলো, শারীরবৃত্তীয় শিক্ষাগুলো, সমস্তটা শিক্ষণীয় বিষয় হচ্ছে মুসলিমদের জলসা, যেটা আমরা জানি না। আমি দুই জলসা থেকে একটু আজকের পরিস্থিতি। গত সপ্তাহে তোমার একটা বই প্রকাশ হয়েছে, যে বই প্রকাশের অনুষ্ঠানে ব্রাত্য বসু ছিলেন, মনোরঞ্জন ব্যাপারী ছিলেন। স্যারের বিরুদ্ধে তুমি ক্রমাগত কথা বলছো, বলতেই পারো সেটা স্যারের বিরুদ্ধে তো সব রাজনৈতিক দল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে। তোমার এই বইটার মূল সারবস্তু কি? দেখুন, এটা আমার বই নাগরিকত্বের সার কথা। এটা মূল বইটা হলো আমার থিসিস, গবেষণা হচ্ছে উদ্বাস্তুদের জন্মগত নাগরিকত্ব। আমরা বলতে চাইছি যে 50 থেকে 87 সালের মধ্যে জন্ম নিলেই নাগরিক, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। এটা আজকে মেনে নিয়েছে সব্যসাচী চ্যাটার্জির মতো উকিল, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো প্রখ্যাত মানুষ, এবং অমর ফারুকের মতো উকিল, বড় বড় উকিলরাও মেনে নিয়েছে। কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে আমার এই বইটা পড়ানো মানে কাজে লাগে।
এই বইটাতে আমি যেটা দেখাতে চেয়েছি যে আজকের তারিখ পর্যন্ত নাগরিকত্ব সম্পর্কে আমরা যা জানি তার 99% ভুল। তার কারণ প্রচুর মিথ এবং প্রচুর মিথ্যা ঘুরে বেড়াচ্ছে, মানুষ জানেই না। ফলত এটা হচ্ছে, তুমি কি বলতে চাইছো এই মিথ্যেগুলো, যেটা অনেকেরই অভিযোগ, বর্তমান কেন্দ্রীয় সরকার বা গেরুয়া শিবির এই মিথ্যেগুলো রটাচ্ছে? গেরুয়া শিবির সব জানে, গেরুয়া শিবিরের যে নেতারা আছে, রাজ্য নেতা, এমনকি সভাপতি পর্যন্ত এই আইনটা জানে না, এগুলো জানে না, তারা সব অন্ধকারে আছে, নাহলে এত হিংস্র হতে পারতো না। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা তৃণমূল করি না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি, তিনি কেন্দ্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর একটা অংশ। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ হচ্ছে এটাকে ইমপ্লিমেন্ট করা, কেন্দ্রীয় সরকার। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রতিবাদ করছে, সেটা কি কারণে? আইনের বাইরে গিয়ে মানবতাবাদী হয়ে। তাহলে প্রতিটি মানুষের, বাঙালি, তার পাশে দাঁড়ানো দরকার, কারণ সে তো বাঙালিকে বাঁচাতে চাইছে। কিন্তু আবার কাটছি, তুমি তার মানে মনে করো মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সার বিরোধী আন্দোলন, সেটা কোনো রাজনৈতিক দলের আন্দোলন নয়, সেখানে সব বাঙালির, সব মানুষের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। আমি মনে করছি মমতা বন্দ্যোপাধ্যায় যে মিছিলটা করলেন, এটা একটা ইঙ্গিত দিলেন। ইঙ্গিতটা হলো, তোমরা বাঁচো, তোমরা লড়াই করো, আমরা তোমাদের পিছনে আছি। আইনত তো করতে পারবে না। ফলে এই ছবিটা দেখতে পেল মানুষ। বিজেপি কি করছে? এটাকে ভেঙে দিচ্ছে, নৌসাদরা ভেঙে দিচ্ছে, মিথ্যা কথা বলে ভেঙে দিচ্ছে। মানুষ বুঝতে পারছে না কোনটা ঠিক, কিন্তু মানুষ যদি একটু থিতু হয়ে ভাবে, তাহলে ভাববে আমার সরকার আমার পাশে। আমি ধরুন আমি বিজেপি শাসিত কোনো রাজ্যে মিছিল করতে পারবো না, মিটিং করতে পারবো না, মেরে পিঠ ফাটিয়ে দেবে। তাহলে আমি তো পশ্চিমবঙ্গে দারুণভাবে করছি। তুমি বলতে চাইছো যে এটাও একটা উদাহরণ যে যোগী আদিত্যনাথের সরকার যেভাবে যে কোনো বিরোধী মিছিলকে দমিয়ে দেয়, চাপিয়ে দেয়, মানে করে দেয়, মমতা বন্দ্যোপাধ্যায় তো পশ্চিমবঙ্গে সেই গণতান্ত্রিক পরিবেশটা রেখেছেন, যে গণতান্ত্রিক পরিবেশে এই মিটিং, মিছিল, প্রতিবাদ সবাই করছে। সার নিয়ে তো শুধুমাত্র তৃণমূল করছে না, অন্য দলগুলোও করছে, অনেক এমনি সিভিল অর্গানাইজেশন। তুমি বলছো এটা একটা ভালো লক্ষণ। দেখুন, এটা তো একটা ভালো লক্ষণ বটে। আর একটা মারাত্মক কথা আমি প্রসঙ্গক্রমে বলে ফেলছি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের গণতন্ত্র কতটাকে মানেন সেটা তার প্রমাণ। একটি বই, যেটা আমার ছেলের প্রকাশন, কলকাতা প্রকাশনে, ভয়ঙ্কর বিতর্কিত, ভাবা যাবে না, সেটা সবাই জানে, তাই তো? একটা দিন মমতা বন্দ্যোপাধ্যায় বাধা দেয়নি, একটা দিন তৃণমূলের মস্তানরা ফোন করেনি, বুঝতে পারছেন? অথচ আমার লেখক মিথ্যা করে বলতেন ব্যান হয়ে গেছে, এটা বিক্রি করার জন্য। তাহলে ওই দিন থেকে আমি জানি যে গণতন্ত্র প্র্যাকটিস যদি কিছুটাও থাকে, তাহলে পরে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, জ্ঞানত হোক অজ্ঞানত হোক, যে কারণেও হোক, আমরা এইটাকে আমরা এনজয় করছি, আমরা পশ্চিমবঙ্গবাসী এনজয় করছি। আজকে পশ্চিমবঙ্গের মানুষ যদি আমার এই সার, এইটা পিডিএফটা কিনতে পারলো না, বা দোকানে দোকানে খোঁজ নিল না, পিডিএফটাও নিয়ে দেখে যে কিভাবে দেশভাগের 1950-এর আগে কিছু মানুষ, 17 লাখ মানুষ এসে নাগরিকত্ব নিয়ে তারা এসডিও, বিডিও, ডিএম, এডিএম হয়ে গেল, নেতা মন্ত্রী হয়ে গেল। 50-এর পর থেকে আটকে দিল এই আইন, কেউ যাতে ঢুকতে না পারে। তারপরে এই যে আইন টাইনগুলো কিভাবে বেঁধে ফেলেছে মানুষগুলোকে, আজকে শেষ হয়ে যাচ্ছে। এটা যদি আমি কি বলতে গেলাম ভুলে গেলাম, এইটা যদি আমার কাছ থেকে এই বইটা নিয়েও কেউ জেনে মানে, তো আমি আবার স্যার এবং মানিক ফকিরের অবস্থানে ফিরি। তুমি বলতে চাইছো যে হিন্দু উদ্বাস্তুরা সবচেয়ে বেশি সংকটে বিজেপির কারণে? বিজেপির কাছে হিন্দু শব্দটার অর্থ আলাদা, এবং সেই অর্থে বিপদে পড়ে গেছে বাঙালি। যদি হিন্দু মানে আমরা যেটাকে হিন্দু মনে করি, সেইটা যদি হতো, তাহলে আসামের 12 লক্ষ মানুষ বিপদে পড়তো না, আরও বেশি। বিহারের হিন্দুরা বিপদে পড়তো না। এদের কাছে হিন্দু বুঝতে গেলে আপনাকে বিডি সাভারকারের হিন্দুত্ব পড়তে হবে। হিন্দু মানেটাই এদের কাছে আলাদা। এবং বিজেপির কাছে যেটা দরকার হচ্ছে দাস ব্যবস্থা। এই বাংলাটা ছিল সুবে বাংলা ছিল কৃতদাসদের জায়গা। অর্থাৎ যে লোকটার ভোটার কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট ইত্যাদি 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 থাকবে না, সে কম পয়সায় কাজ করতে বাধ্য হবে। থাকবে না কেন? তার ভোটার তালিকা থেকে নামটা বাতিল হবে। আমি আবার স্যারের প্রসঙ্গে ফিরি। তোমার লাস্ট যে বক্তব্যটা, সেটাকে টেনে নিয়ে বলবার চেষ্টা করি। তার মানে তুমি বলতে চাইছো, যেটা অনেক বামপন্থী তাত্ত্বিকও বলছেন, যে এটা আসলে বিজেপির একটা কৌশল, যে
বাঙালিকে রাষ্ট্রহীন করে দিয়ে তাদের কাছ থেকে নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদের কাছ থেকে ভোটাধিকার কেড়ে নিয়ে এক ধরনের সস্তা শ্রমিক তৈরি করা, যারা কর্পোরেটের কাছে বাঁধা থাকবে এবং যেটা তোমার শব্দ ব্যবহার করে বলি, তারা দাস শ্রমিকের মতো কাজ করবে, কারণ তাদের যেহেতু ভোটে কোনো মানে স্টেক নেই বা অধিকার নেই, ফলে তারা যে শর্তে তাদের কাজ করতে বলা হবে তারা সেই শর্তে কাজ করবে। তুমি এটা বলতে চাইছো? একদম। যেমন ধরুন 2027 সালে হচ্ছে আমাদের ডিলিমিটেশন, 2027 লাস্ট ডিলিমিটেশন হচ্ছে 73 পরে বাংলাতে কিন্তু একটা দুটো করে বাচ্চা রীতি হয়েছে, ফলে আমাদের জনসংখ্যা কম, হিন্দি বলয়ে জনসংখ্যা অনেক বেশি, ফলে জনসংখ্যার ভিত্তিতে এমপি, তাহলে হিন্দি বলয়ের উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এইসব জায়গার এমপি সংখ্যা অনেক বেড়ে গেল। আর আমাদের এখানে সেই কারণেই তো নরেন্দ্র মোদী নতুন যে সংসদ ভবনটা তৈরি করেছেন সেখানে 800 লোকের অ্যারেঞ্জমেন্ট করা আছে। 800 ভারতবর্ষে এমপি হবে, 542 থেকে বেড়ে ওঠা 800। হ্যাঁ, এবার বাংলার ক্ষেত্রে কি হবে, আমাদের 4.5 কোটি ভোটার বাতিল হবে আমার হিসাব অনুযায়ী। তুমি তো শুভেন্দু অধিকারী বলছো 2 কোটি, তুমি তো আরো 2.5 কোটি বাড়িয়ে শুভেন্দু অধিকারী কি লেখাপড়া করা না? শুভেন্দু অধিকারী কিছুই জানে না, রাজনীতির লোক, রাজনীতি সম্পর্কে এগুলোকে জানতে পারে। আর আমাদের তো এটাই কাজ, আমার তো গবেষণার সাবজেক্ট এটা। তুমি বলতে চাইছো যে পশ্চিমবঙ্গে এখন যে 10 কোটি ভোটার, মানে ভোটার লিস্টে আছে 7.5 কোটির কাছাকাছি, জনসংখ্যা 10 কোটি, এই 7.5 কোটির থেকে 4.5 কোটি বাদ দিয়ে 3 কোটি জনসংখ্যার উপর বিজেপি ডিলিমিটেশন করতে চায় এবং বাঙালিকে পার্লামেন্টে অনেক মানে পার্লামেন্টে সংসদ সদস্যের বিচার অনেক কমিয়ে দিতে চায়। এটাই দিতে চায়, একদম তাই। কারণ বাংলাটা একটা কলোনি হয়ে যায়, ব্রিটিশ কলোনির মতো, মণিপুর নাগাল্যান্ডের মতো হয়ে যাবে, বাঙালির কোনো বার্গেনিং পাওয়ার থাকবে না। আর এটা করতে কত মানুষকে বেনাগরিক করতে হবে ওদের কিচ্ছু যায় আসে না, ওরা অত্যন্ত নৃশংস, ভয়ঙ্কর, এবং সেই কাজটা ওরা অনেকটা এগিয়ে নিয়েছে বিরোধীদের জন্য। আর একটা জিনিস হচ্ছে, এই যে রাজ্য সরকারের অনেক ভালো কাজ আছে, তো অনেক খারাপ কাজও আছে, কিন্তু রাজ্য সরকারের মূল যে ভাবনা সেটা কিন্তু খুব পজিটিভ। বিরোধীরা এই পজিটিভটা মানুষকে বুঝতে দিল না। আজকে সমস্ত বিরোধীদের বাঙালি হয়ে ওঠে, বাংলাকে বাঁচানোর জন্য একত্রিত হওয়ার কথা ছিল। প্রথম হচ্ছে মানে বলতে চাইছো বিজেপি বাদে বাম, কংগ্রেস, তৃণমূল, যারা যে দলের সমর্থক, সবার এক কাট্টা হয়ে বিজেপির বিরোধিতা করা উচিত। একদম, কারণ আমাদের বাঙালি হতে হবে। সেটা হচ্ছে না, না সেটা তো হওয়া তো দূরের কথা। আজকে ধরুন নওশাদ সিদ্দিকী, তো আইএসএফ, নওশাদ সিদ্দিকী হচ্ছে এমন একটি ব্যক্তি, স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত কোনো এমএলএ এরকম ভাবে প্রচারিত হয়নি। আজকে ভারতবর্ষে যখন আসাদুদ্দিন ওয়েসি একটা ফিগার, ঠিক সেইভাবে কিন্তু নওশাদ সিদ্দিকী ফিগার। এটা তো তৃণমূলের অভিযোগ যে নওশাদ সিদ্দিকীকে বিজেপি ব্যবহার করে সংখ্যালঘু ভোট কাটার জন্য। তুমি তো তৃণমূল নও, ঠিক আছে, তো তুমিও কি নওশাদ সিদ্দিকীকে নওশাদ সিদ্দিকীর দিকে ওই অভিযোগের তীরটাই খুঁজছো? দেখুন, তৃণমূল তো রাজনীতির অ্যাঙ্গেলটা দেখে, ওরা একটা ভোটের অঙ্ক কষবে, অঙ্ক কষে দেখেছে, ঠিক বলেছে। আমার একটা বই বেরোচ্ছে কয়েকদিনের মধ্যে, ভাইজান মুখ্যমন্ত্রী, আরএসএস এর তলায় লেখা থাকবে আরএসএস এর স্লিপার সেলের ষড়যন্ত্র ফাঁস। এই যে নওশাদকে নামানো হয়েছে যে মুসলমানদের ধর্মান্তকরণের কাজটা করিয়ে দেওয়ার জন্য, কারণ ওয়াকআপ সব চলে গেছে, শেষ। ওয়াকআপের মসজিদ, মাজার, মক্তব, গোরস্থান যা ছিল, এটা নওশাদ সিদ্দিকীরা মিথ্যা করে বলেছে আমরা মামলায় জিতে গেছি, মুসলমানরা ঘুমিয়ে পড়েছে, আসলে মামলায় হেরে গেছে, হারিয়ে দেওয়া হয়েছে। এইভাবে ও ইউসিসির পক্ষে, প্রতিটি ও 355 লাগু করার পক্ষে, প্রত্যেকটা হচ্ছে আরএসএস এর এজেন্ডাকে নওশাদ ইমপ্লিমেন্ট করেছে। নওশাদ শুধু নওশাদ নয়, প্রচন্ড পাওয়ারফুল একটি ক্ষমতা ও একটা ইজম, যে সেটা হচ্ছে দেখে মনে হবে মুসলমান, আসলে মুসলমান বিরোধী। শুধু তাই নয়, পুরো বাঙালি সমাজ বিরোধী। এবং সেটা আজকে নওশাদ বলেছিল এসআইআরে দাদুর কবরস্থান থাকলে কোনো চিন্তা নেই। হ্যাঁ, আমি যেটাতে আমাদের আলোচনা প্রায় শেষের দিকে আমি যেটাতে ফিরি, সেটা হচ্ছে মানিক মণ্ডলের এই দীর্ঘ সোশ্যাল অ্যাক্টিভিজমের জীবনে তার মানে তিনি কি চান, বাঙালি ঐক্যবদ্ধভাবে স্যারের বিরোধিতা করবে এবং বাঙালি সংখ্যালঘুরা, আমি কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, বাঙালি সংখ্যালঘুরা কারো প্ররোচনায় পা দেবে না, ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরোধিতা করবে, এটাই কি মানিক মণ্ডল ব্যবহার করলেন না, মানিক ফকিরের আপাতত এজেন্ডা? দেখুন, আজকের তারিখ পর্যন্ত
যা অবস্থা হয়ে এসছে, এখন আমরা মনে করছি এটা নর্মাল সময়, আসলে এটা অ্যাবনর্মাল সময়। অ্যাবনর্মাল সময়ে আগুন লেগে গেছে, ভূমিকম্প হয়ে গেছে, বা পিছনে রয়্যাল বেঙ্গল টাইগার তাড়া করছে। আমাদের হাতে হাত মেলাতে হবে। আমাদের মনে রাখতে হবে যে ভারতের আমরা ভারতবর্ষকে স্বাধীন করেছি বাঙালিরা। আমরা অখণ্ড ভারতের ভূমি সন্তান যারা, তারা আমরা সবাই এক। আমি আরো বাড়িয়ে বলবো, বাংলাদেশের বাঙালিরা আর হৃদয়ের সঙ্গে আমাদের কোনো পার্থক্য নেই, অর্থাৎ বাঙালি ইউনিটি। আজকে বাঙালিকে যে দাস শ্রমিক বানাবে ভাবছে, আজকে ওই কল্যাণী এক্সপ্রেস ওয়ের যে 4 লাইন রাস্তা, তার মানে কি, তার দুপাশ সব ফাঁকা হয়ে যাবে, এগুলো সব কারখানা হবে। এই কারখানাগুলোতে বন্ডেড লেবার কাজ করবে, তাই তো? ফলত বাংলার যে পার্টিই করুক, তাদের একত্রিত হবে এবং এই ভয়াবহ রাষ্ট্র, আমি মনে করি একটা যুদ্ধ, ভারত রাষ্ট্র যুদ্ধ চাপিয়ে দিয়েছে বাঙালিদের ওপর, যেটা স্বাধীনতার আগে থেকে ওদের ভাবনা ছিল। সেই জায়গা থেকে আমাদের এখানকার যে উচ্চবর্ণ বা ব্রাহ্মণ, তাদেরকে তো ওরা পাত্তাই দেয় না, ব্রাহ্মণই বলে না, মাছ খাই বলে। ফলে আমাদের সবাইকে একত্রিত হয়ে এই বিপদের দিনে বাঙালি হয়ে উঠতে হবে, বাংলাকে বাঁচাতে হবে, এটাই আমার চাওয়া। আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম মানিক ফকিরের সঙ্গে, যাকে আমরা আজ থেকে 25 বছর আগে চিনতাম মানিক মণ্ডল নামে, যিনি মানুষ চেয়ে ছাগলদামি স্লোগান দিয়ে পপুলার হয়েছিলেন, জনপ্রিয় হয়েছিলেন। গত কয়েক বছর সামাজিক মাধ্যমে যার পরিচিতি মানিক ফকির হিসেবে, এবং যিনি বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক আন্দোলনের সঙ্গে থেকেছেন, আজ তিনি তার মতো করে আমাদের সতর্ক করে দিচ্ছেন যে বাঙালির সামনে কতটা বিপদ, বাঙালি অস্মিতার জন্য কতটা বিপদ, এবং বাঙালিকে কোনো শক্তি কি দাস শ্রমিকে পরিণত করতে চাইছে। তার এই সতর্কবাণী তার মতো করে আপনারা যারা শুনলেন আপনাদের মতো করে বিবেচনা করবেন, কিন্তু আমার মনে হয়েছে যে তার বক্তব্য গুরুত্বপূর্ণ, এবং সেই জন্যই আজকের চায়ের সঙ্গে টাতে আমাদের অতিথি ছিলেন মানিক ফকির। অনেক ধন্যবাদ মানিকদা আসার জন্য। আপনারা দেখতে থাকুন বাংলা জাগো।